যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা বাংলাদেশে আপনারা পালন করতে পারেননি, কিন্তু বিদেশের মাটিতে যেখানে আওয়ামী লীগের শক্ত অবস্থান রয়েছে সেখানে আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন আরো বেশি অনাড়ম্বর হয়নি, আরো বেশি বিশ্ব মিডিয়াকে তাক লাগানো হয়নি, আরো কেন এই আওয়ামী লীগের প্রচার এবং মিডিয়া উইং কেন এইটাকে নিয়ে আরো বিশাল আকারে কথা বলিনি? আজমল শাহিন ভাই, আপনার কাছে যে আপনি যদিও আমেরিকাতে আওয়ামী লীগের রাজনীতি করছেন, দায়িত্বশীল পদেও রয়েছেন, সাধারণ সম্পাদক নিউ ইয়র্ক স্টেটের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনি, কিন্তু আমি সেই পদ পদবীর দিকে না যেয়ে আপনি বরং আওয়ামী লীগের ৭৫ দেখেছেন, আওয়ামী লীগের ৮০-র দশক দেখেছেন, ৯০-এর দশক দেখেছেন, আজকের দিনটিও দেখছেন। কেমন করে আপনি আজকের এখনকার আওয়ামী লীগকে কোন চোখে দেখেন আপনি? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অভিনন্দন জানাই আওয়ামী লীগের একজন হিসেবে। আপনারা ৭৬ বছরে পদার্পণ করেছেন, একজন অভিনন্দন। ধন্যবাদ। আজকের এই দিনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের ইতিহাসে। ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমি শুরুতে সবাইকে, আপনার দর্শক শ্রোতা, আপনার মাধ্যমে সবাইকে বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি প্রবাস থেকে। দেখুন, আওয়ামী লীগের জন্ম ১৯৪৯ সালের ২৩শে জুন, এবং আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই কিন্তু একটি আওয়ামী লীগের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, গৌরবের ইতিহাস, ঐতিহ্যের ইতিহাস। আপনি যে আজকে নামটি দিয়েছেন, বারবার জেগে ওঠা ফেনিক্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিই। এবং আমার যে সহ-আলোচক আলমগীর ভাই, তিনি একজন জ্ঞানী মানুষ, আমি সবসময় ওনার টক শো তো দেখি, এবং আপনার যে ভূমিকা, এই যে এই সময় যে আপনি যে বিভিন্ন টক শোতে যেভাবে আপনার সুচ্চার, এবং এই যে ৫ই আগস্টের পরেও না, এর আগেও আমি দেখেছি আপনার সংগ্রামী ভূমিকা বিভিন্ন ইস্যুতে এবং প্রবাসে থেকে, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, যে আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই কিন্তু, আওয়ামী লীগের জন্ম যদি ৪৯ সালে, আওয়ামী লীগের জন্ম পর থেকেই কিন্তু আওয়ামী লীগ বায়ান্নর ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। ৬৬, বিশেষ করে আওয়ামী লীগ ১৯৫৫ সালে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছিল বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ নামে। তখন কিন্তু তৎকালীন নেতৃবৃন্দরাই কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরাই কিন্তু সিদ্ধান্ত, যে স্বপ্ন নিয়ে আওয়ামী লীগ জন্ম দিয়েছিলেন, মাত্র ৪৯ থেকে ৫৫ সালে এসে কিন্তু আওয়ামী লীগ তার নামটি চেঞ্জ করে, যেটাতে আওয়ামী লীগকে একটি অসাম্প্রদায়িক দল হিসেবে রূপান্তরিত করার জন্য ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটিকে বাদ দিয়ে একটি অসাম্প্রদায়িক আওয়ামী লীগ গঠন করার জন্য। যেহেতু বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে আওয়ামী লীগ, কিন্তু সবাইকে নিয়ে চলার জন্য আওয়ামী লীগ একটি জাতীয়তাবাদী চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বায়ান্নর ভাষা আন্দোলন এবং আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে ১৯৬৬ সালে ৬ দফা পেশ করা হয়েছিল। সেই ৬ দফার আন্দোলনের স্বাধিকার আন্দোলন থেকে পরবর্তী ৭১ মুক্তিযুদ্ধ, এখানে মাঝখানে ১৯৫৮ সালে এই যে আইয়ুব খান সাহেব বাংলাদেশ আওয়ামী লীগকে, তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এবং ঠিক এই যে আপনি যে নামটা দিয়েছেন, ভার জেগে ওঠা, আইয়ুব খান সেই যে নিষিদ্ধ করার পর কিন্তু এই যে ফিনিক্সের মতো আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল, এবং বঙ্গবন্ধুকে যিনি ১৯৫৮ সালে তারা আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসির কাস্টে নেওয়া হয়েছিল, ঠিক এই খানও যেভাবে ১৯৭১ সালে ২৫শে মার্চ ১৯৭১ সাল ৬ দফা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, ৭০ নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ নির্ভুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। যখন সংখ্যা অর্জন করে তখন আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর না করে ইয়া খান সাহেব তিনি কি করলেন, তিনি নিরস্ত্র বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়লেন, পাকিস্তানিরা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়লো। তখন ২৫শে মার্চে প্রথম পরে বঙ্গবন্ধু যখন স্বাধীনতা ঘোষণা দিলেন, ইয়া খান সেই একইভাবে আইয়ুব খানের মতো এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলেন। কি হলো না, আওয়ামী লীগ সেই নিষিদ্ধ আওয়ামী লীগ আরো ফনিক্সের মতে যে ঘুরে দাঁড়ালো, এবং ৭০-এর মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ ৯ মাস সংগ্রামের মাধ্যমে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা এনে দিল। স্বাধীনতা আনার পর কিন্তু আওয়ামী লীগ কিন্তু একটি ৩.৫ বছরের মাথায় বঙ্গবন্ধু বাংলাদেশ একটি স্বাভাবিক অবস্থায় একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে ফিরে নিয়ে এসেছিলেন। একটি ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। বঙ্গবন্ধু হত্যা করার পর কিন্তু আপনি উল্লেখ করেছেন একটি, বঙ্গবন্ধু হত্যা করার ৭৫-এর পরে কিন্তু বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল। ঠিক ধারাবাহিকতার পর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলেন। খুব তাড়াতাড়ি বুট এবং
ভোট এবং ভাতের অধিকারের দাবিতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে তিনি বাংলার মানুষের মন জয় করতে পারলেন। তিনি 96 সালে ক্ষমতায় আসলেন। তিনি বাংলাদেশের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সহ বাংলাদেশকে একটি ভালো অবস্থায় নিয়েছিলেন। সর্বোপরি যে 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত 25 সাল পর্যন্ত তিনি টানা 4 বার প্রধানমন্ত্রী থাকার পর বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন। যখন পৃথিবীতে একটি উন্নয়নের রোল মডেল সৃষ্টি করেছিলেন সেই আওয়ামী লীগের নেতৃত্বে। যতবার বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, যতবার এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ কিছু না কিছু বেশি আওয়ামী লীগের যতবার আওয়ামী লীগ এসেছে বাংলাদেশের যতগুলো অর্জন আপনি যদি দেখেন, যদি আওয়ামী লীগের জন্ম না হতো কিন্তু বাংলাদেশ আদৌ স্বাধীন হতো কি হতো না। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছিল বিধায় কিন্তু আমরা একটি সংবিধান পেয়েছি। আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলে আমরা একটি আমার সোনার বাংলা, আমার জাতীয় সঙ্গীত পেয়েছি। আওয়ামী লীগের জন্ম হয়েছিল বিদ্যুৎ আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি। আজকে 2005 সালে একটি ষড়যন্ত্রমূলক ভাবে আওয়ামী লীগের কে মেটিকুলাসলি ডিজাইন করে দেশি এবং বিদেশি চক্র একটা মিথ্যাচার করে, সামাজিক ইউটিউব, ফেসবুক ব্যবহার করে যে আওয়ামী লীগকে একটি আজকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতে পেরেছে। আপনি দেখেন কিছু মানুষ কিন্তু এই যে 5 অগাস্ট কিভাবে কি ঘটেছিল সবকিছু বেরিয়ে আসতেছে মেটিকুলাসলি ডিজাইন করে। আমার দৃঢ় বিশ্বাস, আমি প্রবাস থেকে যা দেখতে পাচ্ছি, গতকালকে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত বিশ্বের রাজধানী হিসাবে খ্যাত ম্যানহাটন টাইম স্কয়ারে তিনি ভার্চুয়ালি উপস্থিত হয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনা বক্তব্যে কিন্তু দেশের মানুষকে এবং প্রবাসীদেরকে আহ্বান জানিয়েছেন ঘুরে দাঁড়াবার জন্য, যে আজকের বর্তমান যে অন্তর্বর্তীকালীন অবৈধ অসাংবিধানিক ইউনূস সরকার সম্পূর্ণভাবে রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতা। দেশে আন্তর্জাতিকভাবে সর্বশেষ তিনি ব্রিটেনে সফর করেছেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেন নাই ব্রিটেনের। ঠিক একইভাবে কাতারে গিয়েছিলেন, কাতারের আমিরের সাথে দেখা করতে পারেন নাই। এবং সম্পূর্ণভাবে দেশের অর্থনীতি, দেশে কোনো কিছু হচ্ছে না। জননেত্রী শেখ হাসিনা কিন্তু এই কালকের যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনি যে আজকে যে বারবার জেগে ওঠা ফেনিক্স ৭৬ বছর আওয়ামী লীগকে যে নামকরণ দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা, সেই একই ভাষায় বলেছেন আওয়ামী লীগকে এখন ঘুরে দাঁড়াতে হবে। কে কোথায় কার নেতৃত্বে কিভাবে দাঁড়াবেন সেটা কথা নয়। এবং 1975 সালে 15ই আগস্ট যেভাবে মানুষ দাঁড়িয়েছিলেন, একেবারে তৃণমূল পর্যায় থেকে মানুষ দাঁড়িয়েছিলেন। আশা করি খুব তাড়াতাড়ি এই আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন কিন্তু আসলে এটা আনুষ্ঠানিকতা, কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকী পালন মূল উদ্দেশ্যই হলো আমাদের প্রতিষ্ঠাতার যে স্বপ্ন নিয়ে এই দল গঠন করেছিলেন সেই স্বপ্ন নিয়ে অঙ্গীকারবদ্ধ হওয়া এবং এই দিনে প্রতিষ্ঠাবার্ষিকীতে শপথ গ্রহণ করা। আসলে তো প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার মূল উদ্দেশ্য হলো ভবিষ্যতে সামনে রেখে একটি শপথ গ্রহণ করা। এবারকার জননেত্রী শেখ হাসিনা গতকালকে টাইম স্কয়ারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত তিনি মানুষকে আহ্বান জানিয়েছেন আপনারা ঘুরে দাঁড়ান এবং এই অবৈধ সরকার কোন অবস্থাতেই রাষ্ট্র পরিচালনা করতে পারছে না, সর্বক্ষেত্রে ব্যর্থতা। গতকালকে বাংলাদেশে একটি ঢাকা উত্তরা 5 নম্বর সেক্টরের একজন বাংলাদেশের একজন নির্বাচন কমিশনার, যিনি সাংবিধানিকভাবে অত্যন্ত একটি জাতীয় ব্যক্তিত্ব, তাকে যেভাবে নাজেহাল করা হয়েছে এটা পৃথিবীতে কোনো দেশে এই ধরনের ঘটনা ঘটে না। যদি আজকে এই অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার, অনির্বাচিত সরকার, অগণতান্ত্রিক সরকার ডক্টর ইউনূসের সরকার থাকে, তাহলে বাংলাদেশের যেভাবে পুলিশকে যেভাবে ধ্বংস করা হয়েছে 5ই আগস্টের পর, বাংলাদেশ পুলিশ এখন ঘুরে দাঁড়াতে পারে না। বাংলাদেশের পুলিশের সামনে যেভাবে একজন চিফ নির্বাচন কমিশনারকে, ইলেকশন কমিশনার কিভাবে হেনস্থা করা হচ্ছে, পুলিশ নির্বাচন থাকিয়ে আসছে, ঠিক একইভাবে বাংলাদেশের প্রশাসনকে তিনি যাকে করা হয়েছে তিনি একজন প্রশাসনিক কর্মকর্তা। আমরা আশা করি বাংলাদেশের মানুষ এইসব জিনিসের প্রতিবাদ করতে আসবে। আপনি জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় গৌরবোজ্জ্বল আমাদের নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। আজকে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীকে মুখোমুখি করা হচ্ছে, অনেক সব ব্যাপারে তারা দ্বিমত পোষণ করছেন। এতে করে যদি ইতিমধ্যে পুলিশকে যদি ধ্বংস করা হয়েছে, আজকের এই প্রশাসনকেও ধ্বংসের দ্বারবন্ধে নেওয়া হচ্ছে, যদি আমাদের সেনাবাহিনীকে যদি ধ্বংস করা হয় বাংলাদেশকে একটি সম্পূর্ণভাবে অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত হবে। এই আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মী প্রবাস এবং দেশে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর কন্যা
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা গতকালকে টাইম স্কোয়ারে, নিশ্চয়ই আপনার ইউটিউব ফেসবুকে গেলে দেখতে পারবেন তার বক্তব্য যেভাবে শেষ করেছেন, দেশবাসীকে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীদেরকে এগিয়ে আসতে এবং এই এগিয়ে এসে তিনি একটি কথাই শেষ করেছেন যে আমরা বাংলাদেশকে একটি মধ্যমাসের দেশে রূপান্তরিত করতে চাই। 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন গড়ে তুলতে চাই। তাই আসুন আমরা সবকিছু বলে যে মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী সকল মুক্তিযোদ্ধা, প্রগতিশীল রাজনৈতিক দল সহ সবাইকে, প্রতিষ্ঠাবাসীকে তিনি আহ্বান জানিয়েছেন যেন আবারও যেন 1971 সালে যেভাবে চেতনায় যেভাবে মানুষ ঘুরে দাঁড়িয়েছিলেন, ঠিক জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তনের পর যেভাবে 1996 সালে যেভাবে তিনি জননেত্রী শেখ হাসিনা ঘুরে মানুষ সমর্থন দিয়েছিলেন, ঠিক একইভাবে আওয়ামী লীগের নেতৃত্বে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আমি খুব দৃঢ় বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা গতকালকের যে ভাষণ, যদিও আমাদের সাউন্ডটা খুব ভালো ছিল না, আপনারা যদি তিনি আজকেই কিন্তু যুক্তরাজ্য আওয়ামী লীগে আয়োজিত তিনি এক বক্তব্য দেবেন ভার্চুয়ালি, নিশ্চয়ই সেখানে আরো ভালো করে এই জিনিসগুলো আসবে আমাদের। যাক, আপনি অনেকক্ষণ বলেছেন, হ্যাঁ সবই পুরনো কথা, নতুন একটি কথাও বলেননি। এখন যেটি হয়েছে, আমি তানভীর ভাই আপনার কাছে আসার আগে, ভাই আপনারা যেই আয়োজনগুলো করেন, ধরেন টাইমস স্কোয়ারে কালকে কি হলো, আমার খুব দেখার আকাঙ্ক্ষা ছিল। আমি দেখলাম, কোথায় আপনাদের এটার কোনো লাইভ হয়েছে? অবশ্যই লাইভ হয়েছে। তো কোথায়? সাকাউত হোসেন সেলিম, যেটা ইউএস বাংলা নিউজ, যেটা তিনি সম্পূর্ণভাবে কভার দিয়েছেন। তিনি তো আমাদের নিউ ইয়র্কের তিনি সর্বধর্মীয়, তিনি আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য। তিনি তার ব্যাপারে কোন দলের আই লাইক হিম ভেরি মাচ। আমি তো সেলিম ভাইকে খুবই লাইক। আমার কথা শুনেন, আমি কোন নিউজ মিস করলে আমি দেখি আচ্ছা সেই সেলিম ভাই কি করেছেন, এটা আমি তাকেও বলি সবসময়। দ্যাটস ওয়ান থিং। তো এটা ওনার একটা ব্যক্তিগত প্রতিষ্ঠান, কিন্তু প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান বলতে যা বোঝায়, আপনি কি এরকম কোথাও করেছেন? প্রফেশনাল কোন জায়গায় উনি দেখুন, আপনারা যদি গণমাধ্যম বলতে এরকম বোঝেন তাহলে তো আমার বলার কিছু নেই। আমি আশা করি তানভীর ভাই আপনি এর মধ্যে থেকে একটা উত্তর খুঁজে পেয়েছেন, আসলে তারা কোন ধরনের প্রচারের কথা বোঝেন, আওয়ামী লীগ কোন ধরনের মানে গণমাধ্যম বলতেই বা কি বুঝেন। নিউ ইয়র্কের মতো একটি জায়গায় যেখানে আমাদের বাংলাদেশি কমিউনিটি পুরো আমেরিকার মধ্যে সবচেয়ে পুরনো কমিউনিটি, মানে অ্যাজ এ কমিউনিটি আমরা পৃথিবীর যত জায়গা আছে নিউ ইয়র্ক হচ্ছে সবচেয়ে প্রাচীন, ধরেন 30-40 বছরের কমিউনিটি আমাদের, সেইখানে আওয়ামী লীগের কোনো প্রচার মাধ্যম নাই। এবং তারা মনে করেন আমি সুলতানা রহমান যদি ব্যক্তিগতভাবে ভিডিও করি এইটা হচ্ছে তাদের প্রচারণা, কোনো প্রফেশনাল কোনো অ্যাক্টিভিটি তাদের নাই। আপনি বলেন তাহলে এই আওয়ামী লীগ, এই যে 76 বছরের আওয়ামী লীগ এত অভিজ্ঞ, মানে যত মানুষের বয়স বাড়ে অভিজ্ঞতা বাড়ে তত বেশি সবকিছুতে একটা নিখুঁত ব্যাপার আসে, রাইট? এই দলে সেটি অনুপস্থিত কেন ভাই? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচককে শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা দেখছেন। আমি আমার বক্তব্য আমি শেখ হাসিনার ভাষণটি শোনার অনেক চেষ্টা করেছিলাম, ভালো করে আমি শুনতে পাইনি। যখনই আমি পাই তখনই দেখি উনি ডক্টর ইউনূসের ফিরিস্তি দিচ্ছেন, কি ইয়ে করেছে। কিন্তু এই ক্রান্তি লগ্নে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মতো, আওয়ামী লীগের দিক নির্দেশনার মতো আমার কানে আসেনি। আপনারা শুনলে হয়তো শুনতে পারেন। একটু অনেক বিদেশি মিডিয়া ছিল কালকে, ভারতের ইন্ডিয়ার মিডিয়া ছিল, আমি দেখেছি অনেক সাক্ষাৎকার নিয়েছে, আমেরিকান মিডিয়া ছিল কালকে, এবং আমাদের দেশের আরো দুইটা ইউটিউবে আছে, কিন্তু আমি দেখেছি কালকে লেট নাইটে, কালকে ইউটিউবে আসছে, আপনি গেলে পাবেন। আমি আমার বক্তব্যের শুরুতে বিনম্র শ্রদ্ধায় আমি স্মরণ করছি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতা, এবং 1949 থেকে আজকে পর্যন্ত আওয়ামী লীগের যেসব নেতা কর্মী শুভানুদ্দায়ী এই দলটির জন্য আত্মবিসর্জন দিয়ে করেছেন, আত্মত্যাগ করেছেন, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। আমি সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আমার বক্তব্যটুকু উপস্থাপন করছি। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ইতিহাস, ঐতিহ্য, গৌরব সবই জড়িত। আওয়ামী লীগ বাংলাদেশকে যেমন অনেক কিছু দিয়েছে, আরো অনেক কিছু দেওয়ার প্রয়োজন ছিল, দরকার ছিল এবং দিতেও পারত। কিন্তু আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমরা স্বাধীনতার 4 বছরের মাথায় আমরা জাতির জনককে হারিয়েছি। এই যে আওয়ামী লীগের একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল 1975-এর 15ই আগস্ট,
তারপর থেকে আওয়ামী লীগকে দীর্ঘ 21টি বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে হয়েছে। পরবর্তীতে আবার 2001 থেকে 2008 পর্যন্ত সেই 7টি বছর আওয়ামী লীগকে আবারও লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অতিক্রম করতে হয়েছে। কিন্তু আমরা একটা জিনিস, আমরা যারা তরুণ বলতে পারবো না এখনো, তো তরুণের বয়স হয়তো কিছুটা ওভারকাম করে এসেছি। তা আমরা যারা 71 পরবর্তী প্রজন্ম, আমাদের কাছে আমাদের মুক্তিযুদ্ধ যেমন শ্রদ্ধার, আমাদের মুক্তিযোদ্ধারা যেমন আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষজন, যাদের চরম আত্ম থেকে আজকে আমরা নিজেদেরকে একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি, ঠিক তেমনি এই দলটির কাছে আমাদের যে প্রত্যাশা, আমাদের যে চাওয়া ছিল, এবং সেই চাওয়া প্রত্যাশাকে আওয়ামী লীগ অ্যাড্রেস করেছে। এবং আমরা বলবো যে আওয়ামী লীগ যতটুকু অ্যাড্রেস করা প্রয়োজন ছিল যুগের চাহিদা অনুযায়ী, সে অনুযায়ী আওয়ামী লীগ কিছুটা পিছনে রয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশকে যেমন অনেক কিছু দিয়েছে, আমাদেরকে মডার্নাইজেশনের দিকে যেভাবে নিয়ে গিয়েছে আওয়ামী লীগ, সেটি যেমন প্রশংসা। কিন্তু এই মডার্নাইজেশনের এবিউজ যখন হলো, অপব্যবহারটি যখন শুরু হলো, সেই অপব্যবহার রোধে আওয়ামী লীগের যে কার্যকর ভূমিকা গ্রহণ করা দরকার ছিল, সেটি করতে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমি স্বাধীনতা বিশ্বাসী, কিন্তু আমি এই স্বাধীনতায় বিশ্বাসী না যে স্বাধীনতা আমার জন্মকে কটাক্ষ করে, যে স্বাধীনতা আমার মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে, যে স্বাধীনতা আমার বাঙালির বাংলাদেশকে নিয়ে প্রশ্ন তুলে, আমার 30 লক্ষ শহীদের আত্মত্যাগকে নিয়ে প্রশ্ন তুলে, আমি সেই স্বাধীনতায় বিশ্বাসী না। আমি গঠনমূলক স্বাধীনতায় বিশ্বাসী, আমি গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাসী। আমি স্বৈরতান্ত্রিক বাংলাদেশ, মৌলবাদের বাংলাদেশ আমি বিশ্বাসী না, আমাদের প্রজন্ম বিশ্বাস করে না। এবং আমাদের প্রজন্মের সন্তানরা যারা আছেন, তাদের সংখ্যা এখন বাংলাদেশে অনেক বেশি। আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে আওয়ামী লীগকে চিনি বা আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বে যারা আছেন, তাদের অধিকাংশই আপনারা বিফোর 71 কে আপনারা লিড করেছেন, অনেকে 75 পরবর্তী আপনাদের অনেক আওয়ামী লীগের নেতৃত্বে এখন কারা আছে? কাকে দীর্ঘ দেখি না কাউকে। ত্যাগী ভূমিকা রয়েছে। কিন্তু আপনাদের বুঝতে হবে যে জেনারেশনটা তৈরি হয়েছে বর্তমানে, এই জেনারেশনের কাছে পৌঁছাতে হলে আওয়ামী লীগকে যে ওয়েতে পৌঁছানো দরকার ছিল, এই জেনারেশনকে অ্যাড্রেস করা দরকার ছিল, সেটি আওয়ামী লীগ করতে ব্যর্থ হয়েছে। এবং আওয়ামী লীগের এই যে সাংগঠনিক দুর্বলতা, এই সাংগঠনিক দুর্বলতাটাই মূলত বাংলাদেশে একটি গুজবের 5ই আগস্ট ঘটাতে সক্ষম হয়েছে, এই তথাকথিত জঙ্গি হামলার মাধ্যমে। এবং এর দায়ভার আপনারা অন্যদেরকে যত খুশি দেন, এর প্রধানত দায়ভার আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা। এবং দ্বিতীয় দায়ভার হচ্ছে সরকার হিসাবে আওয়ামী লীগ আমাদেরকে প্রোটেক্ট করতে ব্যর্থ। আমি এজ এ নাগরিক আমি বলবো যে আমি আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগ সরকারের কাছে আমার যেটা প্রত্যাশা ছিল, যে আমি এই দেশে 21শে আগস্টের গ্রেনেড হামলা দেখতে চাই না, আমি 63 জেলায় একসাথে বোমা হামলা দেখতে চাই না, আমি এই দেশে 10 ট্রাক অস্ত্র মামলা দেখতে চাই না, আমি দুর্নীতিতে টানা 5 বার শীর্ষ চ্যাম্পিয়ন হওয়ার দেশ আমি দেখতে চাই না। আমরা যে দেশটি দেখতে চেয়েছিলাম, দেশের স্বপ্ন ভিশন 2021 নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন বাঙালি জাতিকে দেখিয়েছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ যখন আস্তে আস্তে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছিলেন, সেই স্বপ্নটা কেন আজকে হঠাৎ করে আমাদেরকে থমকে যেতে হলো স্বপ্নের মাঝখানে, সেটা বিশ্লেষণ করার বিষয়। এবং সেটা যদি বিশ্লেষণ করেন, সুলতান আপা যে প্রশ্নটি আজকে উত্থাপিত করেছে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা বাংলাদেশে আপনারা পালন করতে পারেননি, কিন্তু বিদেশের মাটিতে যেখানে আওয়ামী লীগের শক্ত অবস্থান রয়েছে, সেখানে আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন আরো বেশি অনাড়ম্বর হয়নি, আরো বেশি বিশ্ব মিডিয়াকে তাক লাগানো হয়নি, আরো কেন এই আওয়ামী লীগের প্রচার এবং মিডিয়া উইং কেন এইটাকে নিয়ে আরো বিশাল আকারে কথা বলিনি। দেখেন 2009 থেকে 2024 এই দীর্ঘ 15টি বছর আওয়ামী লীগের সকাল হতো বিএনপির বদনাম বলে, ঘুমাতো বিএনপির বদনাম বলে। কি দরকার ছিল? আমাদের রাজনীতি কি প্রতিপক্ষ কি খারাপ করেছে সেটা বলা, না আমাদের রাজনীতিটা হওয়া উচিত আমরা কতটা ভালো করতে পারি। আমাদের উদাহরণ কি হওয়া উচিত না যে আমরা এই দুঃশাসনের বিরুদ্ধে বাংলাদেশকে আমরা এই দিয়েছি। এবং আমরা কেন বারবার মানুষকে মনে করিয়ে দিচ্ছিলাম যে বাংলাদেশে বিএনপি জামাত নামক একটি দল ছিল? কি কারণ ছিল? কারণ বিএনপি জামাতের অপকর্ম জাতি দেখেছে। এবং আপনারা যারা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন, আপনারা আমাদের গুরুজন, আমরা হয়তো আওয়ামী লীগটাকে ওইভাবে গত 15 বছর করতে পারিনি। আমাদের যেটা হচ্ছে যে অন্যান্য নানা জটিলতা আমাদের থাকে।
আমাদের চাকুরিগত সমস্যা থেকে অনেক কিছু থাকে। আমরা আওয়ামী লীগের সুদিনে আমরা কখনো আওয়ামী লীগ করিনি, এটা আমাদের জন্য নিষ্ঠুর বাস্তবতা। যখনই আওয়ামী লীগ বিপদে পড়ে তখনই আমরা আবার আওয়ামী লীগের জন্য আসি, কারণ এই বাংলাদেশ এবং বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের স্বাধীনতা, লাল সবুজের পতাকা একমাত্র অক্ষত আওয়ামী লীগের হাতে। এটা চূড়ান্ত সত্য, এটাই বাস্তবতা। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এটা আজকে প্রমাণিত সত্য। যারা বিগত সময় বলেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে, মুক্তিযুদ্ধকে নিজেদের করেছে, বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসা করেছে, চেতনার ব্যবসা করেছে, আমি আজকে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি আওয়ামী লীগ যদি এই চেতনার ব্যবসাটি করে থাকে, আওয়ামী লীগ সঠিক ব্যবসাটি করেছে। আর আপনারা যারা আওয়ামী লীগকে চেতনার ব্যবসার বলে আপনারা বিভিন্ন সময় কটাক্ষ করেছেন, বিগত 10 মাসে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং স্বাধীনতা বিরোধী। কারণ আপনাদের কাছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশ অরক্ষিত। আপনাদের কাছে জয় বাংলা স্লোগান এখন আপনাদের কাছে বিষের মতো মনে হয়। আপনারা জয় বাংলা স্লোগান দিলে আপনারা মানুষকে পিটিয়ে হত্যা করেন। যে জয় বাংলা স্লোগান দিয়ে আপনাদের নেতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, যে জয় বাংলা স্লোগান দিয়ে বাসদ, জাসদ, বাম, ডান, চাম্পাকলা, বাটারবন সবাই অংশগ্রহণ করেছিল, সেই জয় বাংলাকে আজকে আপনারা একটি ঘৃণ্য স্লোগানে পরিণত করেছেন পিনাকি ইলিয়াসদের মতো কতিপয় জারজ রাজনৈতিক বর্জ্যদের কারণে। আওয়ামী লীগ এই জায়গাগুলোতে অ্যাড্রেস করা আওয়ামী লীগের চরম ভাবে দরকার ছিল। এবং আওয়ামী লীগ, আমি বলবো যে দল হিসেবে আওয়ামী লীগ এই যে গুজব এবং এই প্রজন্মের যে চাহিদা অনুযায়ী আওয়ামী লীগের যে রাজনীতিটুকু করার কথা ছিল, সেই রাজনীতিটুকু আওয়ামী লীগ করতে পারেনি। এখন আওয়ামী লীগের যে বিষয়টা হচ্ছে, তারা ইন্টারনাল ফোরামে তাদের ভুলগুলো তারা বিশ্লেষণ করবে। এগুলো আমরা আসলে ওপেন ফোরামে বলার কিছু নাই। আমরা মানুষ হিসেবে আমরা কিছু সাজেশন করতে পারি, আমাদের প্রজন্মের আমাদের চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে পারি। সেটা আওয়ামী লীগের নেতৃত্ব যদি মনে করে যে তারা গ্রহণ করবে, এটা গ্রহণ করা উচিত। এই প্রজন্মকে অ্যাড্রেস করতে হলে তাদেরকে এই চিন্তা ভাবনা থেকে সরে আসতে হবে। তাহলে আওয়ামী লীগ হয়তো তাদের রাজনৈতিক কালচার পরিবর্তন করে বর্তমান যুগের সাথে যুগোপযোগী চাহিদা অনুযায়ী আওয়ামী লীগ রাজনীতি করে আবারও এই তরুণ এবং যে বর্তমান যে জেন জি প্রজন্ম আছে, যে প্রজন্মটার হাতে আওয়ামী লীগ মূলত ধরাশায়ী হয়েছে, এই প্রজন্মটাকে পুনরায় আস্থায় নিয়ে কিভাবে বাংলাদেশকে আবার তাদের পুরনো গতিপথে ফিরিয়ে আনবে, সেটা হওয়া উচিত আওয়ামী লীগের মূল লক্ষ্য। এবং এই লক্ষ্যে কাজ করতে হলে আওয়ামী লীগকে অবশ্যই 71কে ধারণ করতে হবে এবং ওইটাকে হচ্ছে আওয়ামী লীগের রুট। বাংলাদেশের অস্তিত্বকে যেমন আওয়ামী লীগ স্বীকার করে, মুক্তিযুদ্ধকে যেমন ধারণ করে, কিন্তু সেই রাজনীতি এসে 2025-এ কিন্তু আপু করলে হবে না। 2025-এর রাজনীতি যে বৈশ্বিক অবস্থা চলছে এখন, সারা দেশ মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ যেভাবে একটি দাবার গুটি হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে, সে দাবার গুটিটিকে কোন ঘরে কোন সময় সঠিক চালটি দিতে হবে, সেই চালটি যদি আওয়ামী লীগ দিতে ব্যর্থ হয়, যে ব্যর্থতার কারণে 5ই আগস্ট ঘটেছে, এবং আওয়ামী লীগের ফিরে আসাও ততটাই দুর্বুদ্ধ হবে যদি না আওয়ামী লীগ সে দাবার গুটিটি সঠিকভাবে সঠিক ঘরে সময় মতো চালটি দিতে ব্যর্থ হয়। তা আমি আওয়ামী লীগ নেতৃত্বের প্রতি বিনীত অনুরোধ করব, আপনারা যদি আমাদের এই প্রোগ্রামটি দেখে থাকেন, আপনারা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন ফোরাম আছে, বিভিন্ন মিডিয়া আছে, এবং এই তরুণ প্রজন্মকে লিড করে, তরুণ প্রজন্মকে বায়াস করতে পারে এবং তরুণ প্রজন্মের মেধা মানসিকতাকে আপনারা দয়া করে শুনুন। শুনে এই তরুণ প্রজন্মকে আগামী রাজনীতির সাথে দেশের জন্য, বাংলাদেশের জন্য কিভাবে আপনারা এক ছাতার নিচে নিয়ে এসে দলকে ঐক্যবদ্ধ সহ বাংলাদেশকে এই স্বাধীনতা বিরোধী চক্রের হাত থেকে রক্ষা করবেন, সেটা এখন আপনারা ভেবে দেখুন। আমাদের কাজ আপনাদেরকে জাস্ট আপনাদের কানে এই জিনিসটুকু পৌঁছে দেওয়া, যে রাজনীতিটুকু আপনারা করছেন সেই রাজনীতি বাংলাদেশে বর্তমানে অচল। আপনারা সচল রাজনীতিতে ফিরে আসুন।